নাস্তা দিলে মনে করতাম আরেকটা সকাল হয়েছে, আরেকটা ভোর হয়েছে, আমি আরো হয়তো নতুন একটা দিন পেলাম। কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ, আমার হার্ট স্টেন্টিং আছে, অন্যান্য জটিলতা আছে, এই পরিবেশে কয়দিন টিকে থাকতে পারবো জানি না, যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও। এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সময়ে গুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল, লাশ পাওয়া যেত না, তারা ক্রস ফায়ার দিয়ে লাশ গুম করে ফেলত। তা আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, এ আল্লাহ, আমার সন্তানরা, আমার বংশ বেড়াদর, আমার আত্মীয় স্বজনরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? সাল মার্চের 10 তারিখ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হতে পারে। এই সময় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকে অনেক লোক সশস্ত্র অবস্থায় এই বাসায় দোতলাতে, আমি যেখানে থাকতাম আমার বন্ধু হাসনাতের বাসায়, ফ্ল্যাটে দরজা ভেঙে প্রবেশ করে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায়। র্যাবের লোকজন উঠে নিয়ে গেছে তাকে। র্যাবের কাছে সালাউদ্দিন আছে, সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না। তার পার্টির যুগ্ম সম্পাদক বলে না, তার নাকি খবর পাওয়া যাচ্ছে না। এখন আমার প্রশ্ন, একটা বস্তা ময়লা যে বের করলো, ওর সাথে উনি আবার সালাউদ্দিনকে পাচার করে দিছে কিনা? কারণ এই পাচারের পরেই উনি আবার প্রেস কনফারেন্স করলেন, এখন বলে সালাউদ্দিন কোথায়? তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকোত্তরটা শেষ করি। অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল, কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো, আমি তাকেই খুঁজে পেলাম না। সেই বাসা থেকে 20 থেকে 25 মিনিটের একটা ড্রাইভ হবে। এমনও হতে পারে যে তারা ঘুরে ফিরে কোথাও গিয়েছে। যেখানে আমাকে গাড়ি থেকে নামালো, নামায়ে হাটে ভিতরে ঢুকালো, সেটা নিচতলা, আমাকে কোনো সিঁড়ি বাইতে হয়নি। এটা একটা সেল যেটা 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না। সেখানে একটা পানির টেপ এবং একটা ছিদ্র আছে সেই নালায় পেশাব পায়খানার সুযোগের জন্য। লাইটটা মাঝখানে ছিল, এখানেও থাকতে পারে, আমার এখন এখানে ছিল কিনা মনে নাই। দরজাটা এই সাইজেরই ছিল এবং এখানে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা ছিল হালকা খানা পেনা ঢোকানোর জন্য, আর উপরে একটু ফাঁকা ছিল। বাইরে সবসময় একটা ব্যাডস্টিল ফ্যান থাকতো। প্রায় 48 ঘন্টার মতো হয়তো ঘটনাটা পার হয়ে গেছে। তখন গিয়ে আমি কোনো রকমে আর কি আমার মার সাথে কথা বলে জানতে পারলাম যে বাবাকে পাওয়া যাচ্ছে না। কিছু গুম খুনের ঘটনা আমরা আগে শুনে এসেছিলাম, তো ওই হিসাবে আমি প্রথমে দোয়া করছিলাম যে এরকম যাতে কিছু না হয়। উত্তরা থানায় ওনারা বলতেছে ওনারা জিডি নিতে পারবে না, কোনো রিজনেবল গ্রাউন্ড ছাড়া। এটা কোনো কথা হলো না। আমি ওনার স্ত্রী, আমি পাগলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে, আর ওনারা আমাকে এইটুকু হেল্প করবে না? জিডি করেন, মামলা করেন, যা হওয়ার সব থানায় হবে, কোনো আপত্তি নেই যদি সেখানে এই ঘটনা ঘটে থাকে। তো আপনি কি এই বাসায় ছিলেন কিনা? উনি উত্তরে বলছেন না, আমি এখানে ছিলাম না। তাহলে আপনি কি করে জানলেন? বলে যে ওই বাসার দারোয়ান বলছে, ওই বাসার লোক বলছে। বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হই। খন্দকার মাহবুব হোসেন এবং মওদুদ সাহেব তারা এই রিটের জন্য আমার পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সংগ্রামের পরে কোর্ট অবশেষে একটি রায় ঘোষণা করেন যে সরকারকে নির্দেশ দেন যে আমার স্বামীকে যেন ওনারা খুঁজে বের করে দেন। এইটুকুই আমার আদালত থেকে প্রাপ্তি ছিল, কিন্তু আমি সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি।
আমি সবার দুয়ারে গিয়েছি আমার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য। আমি সবার সাহায্য চেয়েছি। আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলাম, কিন্তু আমাকে গেট থেকে বিদায় করে দেয়া হয়েছিল। র্যাব 1, র্যাবের হেডকোয়ার্টার যেখানে র্যাবের ডিজি বেনজির আহমেদ বসতেন, সেখানেও গিয়েছিলাম। বেনজির আহমেদ আমাকে পাগল বলে ওনার রুম থেকে বের করে দিয়েছিলেন। ইন্টারোগেশন তারা রেগুলার করত, কেন আমরা আন্দোলন সংগ্রাম করছি, কেন হাসিনার বিরুদ্ধাচারণ করছি, ইত্যাদি ইত্যাদি, এবং আপোষ করার প্রস্তাব দিত। আমি বলতাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়াতে আর কাউকে পরোয়া করার কিছু নেই। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটাধিকারের জন্য, সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য আমরা সংগ্রাম করছি। এর সাথে আপোষ করার কিছু নেই। তারা অবশ্যই হাসিনার গোলাম বাহিনী, তার নির্দেশে গুম খুন করে বেড়াচ্ছে। তারা আমাদের কথা শুনবে কেন? কারণ আমাকে তো কোনোদিন রুম থেকে বাইর করে নাই। একটা দিন বের করেছিল, সেদিন রুম পরিষ্কার করার জন্য পানি টেনে দিয়ে গিয়ে যেন বসছিল, এখানে বসানো হয়েছিল একটা চেয়ার দিয়ে চোখ বেঁধে, সেটা কিছুক্ষণ সময়ের জন্য। যখন না 2 মাস অতিবাহিত হয়ে গেল, আত্মীয় স্বজন যখন সবাই বলতে শুরু করলো যে ও নিশ্চয়ই আর বেঁচে নাই, তুমি, তোমার 4টা ছোট বাচ্চা আছে, তুমি বিষয় সম্পত্তির দিকে খেয়াল করো, তোমার বিষয় সম্পত্তি সব বেহাত হয়ে যাবে, তখন আমি সবাইকে শুধু বলতাম যে আমি বিশ্বাস করি আমার স্বামী বেঁচে আছে। দিন পর্যন্ত আমাকে বন্দি করে রাখে। যেদিন আমাকে সেখান থেকে বের করে, সেদিন গাড়িতে তোলার সময় আমাকে তারা বললো যে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, ফিরে আসতে হয়তো 2-1 দিন লাগতে পারে। তখনও আমার বিশ্বাস হচ্ছিল না তারা আমাকে ছেড়ে দেবে। আমাদের এলাকায় একটা গুজব উঠছিল যে পূর্ব জাফলং ইউনিয়নে ডাকাতির একটা সম্ভাবনা আছে। একটা 30-35 মিনিট আমি বাজার থেকে আসতেছি, আসার পরে দেখি 6টা গাড়ি আমাদের 2 ব্রিজের মধ্যেখানে। আমরা যে যার এলাকায় পাড়া মহল্লা আমরা জড়ো অবস্থায় ছিলাম, যাতে সত্যিকার অর্থে যদি কোনো ডাকাতের আক্রমণ হয়ে থাকে প্রতিহত করার জন্য আমরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে আমাদের পাড়া মহল্লা আমরা পাহারা দিচ্ছিলাম। পরের দিন প্রায় 2-2:30টার সময় শুনতে পাই সালাউদ্দিন স্যার এই শিলংয়ে প্রত্যক্ষ অবস্থায় পুলিশে পাইছে। তো আমরা সন্দেহ এই গাড়িগুলো উনিরই পাচার করছে। আমার মা যেহেতু আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে ওই সময় যোগাযোগ করেছিল, বিশেষ করে ধরেন অ্যামনেস্টি, তারা আমাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছিল। যারা এগুলোর সাথে এখানে জড়িত তারা হয়তো জিনিসটাকে খুবই রিস্কি মনে করছিল, সেই হিসাবে হয়তো তারা বর্ডার পার করে তাকে ওখানে ফেলে দিয়ে আসলো। সেখানে কিভাবে গিয়েছেন, সে যদি অবৈধভাবে যেয়ে থাকেন, সেই দেশের আইন অনুযায়ী তার একটা প্রক্রিয়া হতে পারে। আমি জানি না ওই দেশে কিভাবে সেটা নিই, আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাকে যথাসময়ে যথাযোগ্যভাবে আনা। একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ। পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিঙ্ক বলে, গলফ খেলার মাঠ। প্রাতঃভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতেছিল, আমি পরিচয় দিলাম। তো তারা পুলিশকে কল করলো, এরপরে পুলিশ থানায় নিয়ে যায়। তারপরে আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায়, মিম হান্স নাম দিয়ে। ওখানে ডাক্তারকে আমি অনুরোধ করেছিলাম যে আমি আমার পরিচয় দিলাম, টেলিফোন নাম্বার দিলাম, আমার দেশে যাতে একটু যোগাযোগ করে। ওনাদের ভাষাতেই বলেছিলেন যে আপনার স্বামী, আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব আপনার সাথে কথা বলতে চায়। তো আমি তখন দ্বিতীয়বার ওনাকে আবার প্রশ্ন করেছি কে কথা বলতে চায়। তো উনি তখন বললেন যে আপনার স্বামী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনি 1 সেকেন্ড লাইনে থাকেন। তারা আমাকে বলল যে তোমার দেশের বাড়িতে টেলিফোন করেছে আমরা, তোমার ওয়াইফ এখন লাইনে আছে। তো যখন উনি আমাকে হ্যালো বলল,
সেই মুহূর্তের অনুভূতিটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমি এত জোরে চিৎকার করেছিলাম যে ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল। সে প্রচণ্ড শব্দ করে ব্রেক করে ফেলেছে গাড়ি এবং আমার দিকে পিছনে মোড় করে তাকালো। যখন উনি আমাকে জানাতে পারলো যে ওনার সন্ধান পাওয়া গেছে, আমি যাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো পৃথিবী আমার কাছে ফেরত আসছে। শিলং জেনারেল হাসপাতালে আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে, সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো। I went to visit him in civil hospital. When I saw his condition was very pathetic, most of his skins were peeling off from his hands and legs. Then I moved to the court, take his signature in the Kaladama and moved to the court to give a better treatment in Nengelis. সোমবার 2 মাসেরও বেশি সময় পর শিলং সিভিল হাসপাতালে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ। সেদিন ওখানকার যে এসপি ছিলেন তৎকালীন, ওনার পারমিশন নিয়ে আমার স্বামীর সাথে শুধু 10 মিনিটের জন্য প্রিজন সেলে গিয়ে সাক্ষাৎ করতে অনুমতি পাই। সেই সময় 10 মিনিটের জন্য ওনাকে আমি প্রথমবার দেখি 2 মাস পরে। করতে পারি না, আমি তো বাঁধা ছিলাম, আমার বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। একটা লং জার্নি, মনে হয় 12-14 ঘন্টা হবে। জেলের যে এসপি সাহেব, উনি 2 মিনিটের জন্য আমার মাকে একটা ফোন কল অ্যালাউ করে। ওই 2 মিনিটের 2 যুগের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি তখন। কোর্টে হাজির করার জন্য ওখান থেকে একটু সুস্থ হওয়ার পরে নিয়ে আসলো। তখন আমাকে নিয়ে আসা যাওয়ার আগে পিছনে আমার সাথে অনেকটা স্পেশাল ফোর্সের মতো, হয়তো কমান্ডো টাইপ বা ব্ল্যাক ক্যাট টাইপ কেউ 2-3 গাড়ি থাকতো, কেউ দেখা করতে পারতো না। During the trial period, even raw people were all around, moving around me as a professional. Although I never talked to them, I know that they are raw people and all. They watch the movement of Salahuddin, watch my movement, all these things. So as a professional, I have to do my duty to ask my client and I take it. সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। তখন কোর্ট আমার অবস্থা দেখে বললো যে তাকে ইমিডিয়েটলি আবার হসপিটালে পাঠানো হোক, প্রিজন সেলে রাখা হোক। And he want to take the court permission to go for treatment in Vedanta. So that permission also I took out, which is security provided him. প্রায় সময় মনে হতো হয়তো আমি জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারবো না। আমি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার 2টা মেজর সার্জারি হয়েছে আমার শরীরে, একটা কিডনিতে আর একটা ঘাড়ে। বিয়ে হলো, কন্যা সন্তানের বাবাও হলাম, কিন্তু আমার নিজের বাবাকে আমি এগুলো কখনো সামনাসামনি দেখাতে পারলাম না। When the trial started, then I've gone through the church and there was few witnesses who saw him in the morning. They were examined, cross-examined by me. Even the IO, lastly when I examined, I divulged him all his stories. As you visited any BSF, any border security force, to know any cars traveling like this, all that IO said no, I had never done. And court was fully convinced later on that he was a victim of kidnap. No intention of his entering the India without passport or visa. Because he went to Singapore always with passport. He went abroad with passport. All those I have proved. যখন আমাকে বেল দেয়া হলো তখনই কেবল পুলিশ গার্ড উইথড্র করা হলো বা স্পেশাল গার্ড উইথড্র করা হলো। যখন কোথাও কোনো রুম ভাড়া, ঘর বা কোথাও থাকার ব্যবস্থা করতে পারছিলাম না আমার স্বামীর জন্য, তখন আমি যে একটা রেস্ট হাউস গিয়ে যে রেস্ট হাউসের মালকিনের সাথে যোগাযোগ করলাম। তো উনি সেই মুহূর্তে রাজি হলেন। যে রেস্ট হাউসটার নাম ছিল সানরাইজ গেস্ট হাউস। 2018 সালের সম্ভবত 26শে অক্টোবর মামলা থেকে খালাস পেলেও আমাকে বাংলাদেশে প্রেরণ করা হলো না। সে যদি বাংলাদেশের নাগরিক হয় আসুক, অসুবিধা কি? না, আমাদের সাথে নিয়ে সব নিয়ে আলাদা, এগুলো আপনারাই তুলেন।
এটা নর্মাল প্রসিডিউর যেটা হয় সেটাই হবে, ওগুলো নিয়ে অত চিন্তার কোনো কারণ আছে? বাঙালি যদি বাইরে থাকে, সে জেলে থাকে, জেল থেকে শেষ হলে দেশে আসবে, আসুক। ডাজ ইট ম্যাটার এট অল? কয়েক মাস পরেই তারা এই খালাসের বিরুদ্ধে ভারত সরকার আপিল করলো উচ্চতর আদালতে। After delay, long delay has been taken by the state government for preferring the appeal, even for the hearing several days taken. Then appeal also, I cannot succeed for Saudi. দুই সপ্তাহ পর পর বা এক মাস পর পর থানা থেকে পুলিশ আসতো, র্যাব থেকেও লোক আসতো, উদ্ভট কিছু প্রশ্ন করতো। উনি কি এখন বাসায় লুকায় আছে নাকি, বা আমরা খবর পেয়েছি যে উনি তো দেশে। কিছু কিছু পুলিশ অফিসার তো ধরেন আপনার তখনকার মানে হেনস্থা না করার জন্য আবার টাকাও দাবি করতো। এইভাবে প্রায় 1 বছর সময় পার হয়ে গেল। সালের বাংলাদেশে অভূতপূর্ব এই শতকের সবচাইতে উল্লেখযোগ্য রক্তাক্ত গণ অভ্যুত্থান হলো। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলো, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। আমরা দিল্লি সরকারের কাছে মেঘালয় রাজ্য সরকারের মাধ্যমে যোগাযোগ করলে তারা ব্যবস্থা নিল। 2024-এর 11ই আগস্ট বাংলাদেশে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে সক্ষম হলাম আল্লাহর অশেষ রহমতে।